প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্সে নিয়েছো এবং যারা জেনারেলে সাবজেক্ট হিসাবে চুজ করেছো পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মার্কস প্যাটার্ন বলে দেবো, অনার্স এবং জেনারেলের কোশ্চেন প্যাটার্ন, এবং তার সাথে একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে 99%, সেরকমই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে। কারণ তোমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, 7টা সাবজেক্ট, সেই 7টি সাবজেক্টেরই আমি তোমাদের কিন্তু সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা চ্যানেলে করে দেবো। এবং বিগত 4-5 বছর ধরে কিন্তু ইউটিউব চ্যানেলে পিভি স্টাডি ক্লাসের টিম কিন্তু তোমাদের সাহায্য করে আসছে, অবশ্যই ভবিষ্যতেও করতে থাকবে। তাই তোমাদেরকেও বলবো তোমরা চ্যানেলের সদস্য হয়ে যাও, দেখবে তোমরা সেমিস্টারে কোনো অসুবিধাই তোমাদের কিন্তু হবে না। তো দেখো, বিএ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সিসিএফ সিসি2, ঠিক আছে। এখানে তোমাদের যাদের অনার্স রয়েছে তাদের ডিএসসি হবে, এবং যাদের মাইনর রয়েছে সাবজেক্ট তাদের MN2, এবং যাদের জেনারেল পেপারে চুজ করা রয়েছে মেজর সাবজেক্ট হিসাবে তাদের থাকবে কিন্তু MDC2। তো তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে, এবং প্রজেক্ট হবে আর টিউটোরিয়াল হবে 25 নম্বর। টোটাল 100 মার্কসের কোশ্চেন, টোটাল 100 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো অনার্স যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 10 নম্বরে 2টি প্রশ্ন এবং 20 নম্বরে 2টি প্রশ্ন। এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদেরও 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, এবং মডুল 1 থেকে তোমাদের প্রথম মডুল থেকে 2টি 15 নম্বর, এবং দ্বিতীয় মডুল থেকে 2টি 15 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো দেখে নেবো এরপর আমরা কোন কোশ্চেনের অ্যান্সার আমরা বলছিলাম। তো দেখো, যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে ভারতের সংবিধানের মুখ্য বন্ধ বা প্রস্তাবের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো, অথবা ভারতের সংবিধানের প্রস্তাবনার আদর্শ ও তাৎপর্য ব্যাখ্যা করো। তো সূচনা: সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এবং একটি ঐতিহাসিক দলিল, আর প্রস্তাবনা হলো এই সংবিধানের মুখবন্ধ স্বরূপ। প্রস্তাবনা হলো সংবিধানের অন্ত আত্মা এবং সংবিধানের কার্যকরী অংশে প্রবেশের চাবিকাঠি। প্রস্তাবনা থেকে আদর্শগত ভিত্তি, সংবিধানের লক্ষ্য ও উদ্দেশ্য প্রভৃতি বিষয় অবহিত হওয়া যায়। ভারতের বৃহৎ সংবিধানেরও একটি মূল বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রস্তাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনার অনুকরণে ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা সংযুক্ত হয়েছে, এবং ইহা বিশেষ গুরুত্ব বহন করে। ভারতের সংবিধানে প্রস্তাবনা গ্রহণ: ভারতীয় সংবিধানের প্রস্তাবনার জনক হলেন কার্ড পণ্ডিত জওহরলাল নেহরু। 1949 সালে 27শে অক্টোবর গণপরিষদ প্রস্তাবনাটি বিবেচনার জন্য গ্রহণ করে, এবং ওই দিন ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটি গৃহীত হয়। প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব: প্রস্তাবনা সংবিধানের অংশ কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বেরুবাড়ি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, তবে পরবর্তীকালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ। তবে প্রস্তাবনা সংবিধানের অংশ হলেও তা কোনোভাবেই কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়, তাই আইনগত দিক থেকে প্রস্তাবনার বিশেষ কোনো মূল্য নেই। এসব সত্ত্বেও প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্বকে অস্বীকার করা যায় না। প্রথমত, সংবিধানের অস্পষ্টতা দূর করার ক্ষেত্রে প্রস্তাবনার গুরুত্ব অপরিসীম। সংবিধানের কার্যকরী অংশের কোনো শব্দ বা বাক্যের অর্থ অস্পষ্ট থাকলে প্রস্তাবনার সাহায্যে সেই শব্দ বা বাক্যের অর্থ পরিষ্কার করে নেওয়া যায়। এক্ষেত্রে প্রকৃষ্ট উদাহরণ হলো 1959 সালে ফেব্রুয়ারি মামলা। দ্বিতীয়ত, প্রস্তাবনা থেকে সংবিধান রচয়িতাদের উদ্দেশ্য ও মনোভাব জানা যায়। 1967 সালে গোলকনাথ মামলায় বিচারপতি হিদায়তুল্লাহ বলেছেন, প্রস্তাবনার মধ্যে সংবিধান রচয়িতাদের মনোভাব প্রকাশ পেয়েছে, তাই প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলে চিহ্নিত করা যায়। চতুর্থ দেখে নাও, প্রস্তাবনা থেকে তৎকালীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক চিন্তার নিদর্শন পাওয়া যায়। চতুর্থ, প্রস্তাবনা থেকে সংবিধান রচনা ও গৃহীত হওয়ার তারিখ জানা যায়। প্রস্তাবনার স্বরূপ: 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধানে যে প্রস্তাবনা যুক্ত হয়েছিল তা 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা কিছুটা পরিবর্তন হয়েছে। বর্তমানে সংবিধানের প্রস্তাবনাটি হলো আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে
সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, সামাজিক মর্যাদা ও সুযোগের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিগত মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববোধের প্রসারের জন্য আমরা আজ 1949 সালের 26শে নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি ও নিজেদের অর্পণ করছি। আমরা ভারতের জনগণ কথাটির অর্থ হলো ভারতীয় জনগণই সংবিধানের স্রষ্টা ও সার্বভৌম ক্ষমতার অধিকারী। ভারতের সংবিধান কোনো বিদেশি শক্তির দ্বারা সৃষ্টি হয়নি। সার্বভৌম কথাটির অর্থ হলো ভারত রাষ্ট্র আভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে স্বাধীনভাবে পরিচালিত হয়, অন্য কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠানের নির্দেশে ভারত রাষ্ট্র পরিচালিত হয় না। সমাজতন্ত্র কথাটির অর্থ হলো ভারত নিজেকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে, তবে এই সমাজতন্ত্র মার্ক্সীয় সমাজতন্ত্র নয়, এই সমাজতন্ত্র হলো গণতান্ত্রিক সমাজবাদ, এখানে মিশ্র অর্থনীতি গড়ে উঠবে। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো একটু তোমরা দেখে নাও, ঠিক আছে। তারপর রয়েছে সাধারণতন্ত্র কথাটির অর্থ হলো ভারতের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি বংশানুক্রমিকভাবে নয়, জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। ন্যায় বিচার, স্বাধীনতা, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংবিধানের 19 থেকে 22 নং ধারায় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে। সাম্য রয়েছে, ভ্রাতৃত্ববোধ রয়েছে, এগুলো একটু দেখে নাও তোমরা, কারণ পুরোটা আলোচনা করতে গেলে ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখে নাও ভ্রাতৃত্ববোধ, ঠিক আছে। এরপর আমরা আসবো সমালোচনা। সংবিধানের প্রস্তাবনাটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। প্রথমত সমালোচকরা বলেছেন ভারতের সংবিধান জনগণের দ্বারা রচিত হয়নি। দ্বিতীয়ত সমালোচকরা বলেছেন গণপরিষদ সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গঠিত হয়নি, ব্রিটিশ আইন দ্বারা গঠিত গণপরিষদ সংবিধান রচনা করেছে, ভারতবাসী নয়। মূল্যায়ন, সমালোচিত হলেও প্রস্তাবনার গুরুত্বকে অস্বীকার করা যাবে না। প্রস্তাবনার মাধ্যমে সংবিধানের মর্মবস্তু খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে উঠেছে। তো দেখতে পেলে তোমাদের একদম টু দি পয়েন্ট অ্যান্সার 15 নম্বরের জন্য আদর্শ উত্তর। তোমরা এই উত্তরের পয়েন্টসগুলো দিতে পারো, আরও কিছু পয়েন্টস রয়েছে তোমরা চাইলেও দিতে পারো, তবে এটি খুব সুন্দরভাবে তোমাদের সাজিয়ে প্রেজেন্ট করা হলো। তোমরা এগুলো একটু ভালো করে নোট করো এবং এরকমই বিভিন্ন সাবজেক্টে তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দেওয়া হবে। যদি কেউ চ্যানেলও ফলো করো তাহলেও কিন্তু তোমরা চ্যানেল দেখেও তোমরা কিন্তু 60 থেকে 70% নাম্বার কিন্তু অনায়াসে তুলে নিতে পারবে যদি ঠিকঠাক ফলো করো। তাই বলবো তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে প্রত্যেককে পিভি স্টাডি ক্লাসের চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, যাতে প্রত্যেকে এই চ্যানেলের সদস্য হয় এবং তারা অনেকটাই উপকৃত হয়। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।